নমস্কার। গল্প কথার আসরে আরও একবার আপনাদের স্বাগত। আমি রয়েছি রুমকি। বলে রাখি, যদি এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন আর এই ঘটনাগুলো যদি সত্যি ভালো লেগে থাকে, তাহলে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য অনুরোধ রইল। আজকে যে ঘটনাটা আপনাদের শোনাবো, ঘটনাটা আমার খুব কাছের এক বান্ধবীর পিসতুত দিদির জীবনের ঘটনা। এবং এই ঘটনাটা যখন আমি শুনেছিলাম, আমি নিজেও অবাক হয়ে গেছিলাম। ও আমার এত ভালো বন্ধু, অথচ তার পিসির মেয়ের জীবনে এইরকম একটা ঘটনা ঘটেছে আমি এর আগে কোনোদিন জানতেই পারিনি। যখন ও শুনলো যে আমি গল্প বলি, অনেকদিন ওর সাথে যোগাযোগ ছিল না যদিও, তা ও তখন আমাকে ওর এই পিসতুত দিদির ঘটনাটা বলে। এবং যার সাথে এই ঘটনাটা ঘটে সেই তনয়াদি, তাকে কিন্তু আমি খুব ভালো করেছি। যা হোক, সেই সব কথা বাদ দিলাম, চলে যাব সোজা ঘটনায়। তনয়াদি যে মেয়েটি, প্রচন্ড ভালো একটি মেয়ে এবং তার বিবাহিত জীবন প্রায় 12 বছর ধরে চলছে, সুখী দাম্পত্য জীবন যাকে বলে। তা এই যে 12 বছরের বিবাহিত জীবন, তার আগেও কিন্তু যার সাথে বিয়ে হয়েছে তনয়াদি, তার নাম বিবেক। সেই বিবেকদার সাথে তনয়াদি চেনা জানা। তখন তনয়াদি ক্লাস 9 কি 10-এ পড়তো। তা যেখানে পড়তে যেত সেখানে কিন্তু বিবেকদা ছিল সিনিয়র। তা সেই সূত্রে আলাপ হয়, পরবর্তীকালে এই আলাপ বন্ধুত্বে পরিণত হয় এবং বন্ধুত্ব থেকে সেটা চলে আসে বিয়েতে। কিন্তু তনয়াদি এবং বিবেকদার এই যে সম্পর্ক, সেটা কিন্তু তনয়াদির বাড়ি থেকে প্রথমে না কেউ রাজি হয়নি মেনে নিতে। যেহেতু তনয়াদিদের বাড়ি ব্রাহ্মণ আর ওইদিকে বিবেকদাদের বাড়ি ব্রাহ্মণ না, তারা কায়স্থ, সেই জন্যই ওদের মেন প্রবলেমটা হয়েছিল। তাই তনয়াদিকে বিবেকদা কিন্তু প্রেম করেই ওদের বিয়ে হয়। পরবর্তীকালে বাবা মা মানে, যেটা হয় আর কি। তা বিবেকদার বাড়ি থেকে বিবেকদার কিন্তু একটাই ছেলে, আর তনয়াদিরা ছিল এক ভাই এক বোন। তা তনয়াদি গল্প করছিল, ওর বাড়িতে না মেয়ে বলে হোক বা যে কোনো কারণেই হোক, সেই স্বাধীনতা বলো বা সেই রকম একটা টান যতটা তার ভাইয়ের উপর তার বাবা মার ছিল, ওর কোথাও এটা মনে হয়েছে সেটা যেন ওর ক্ষেত্রে অনেকটাই কম। আর এদিকে বিবেকদাদের বাড়িতে যেটা হয়েছে, বিবেকদার বাড়িতে বিবেকদার একটাই ছেলে, তার তো কোনো বোন নেই। আর বিবেকদার বাবা কি মা কি, ওরা মানে একটা মেয়ে হয়নি বলে ওদের কিন্তু খুব মনে দুঃখ ছিল। কিন্তু যখন তনয়াদিকে পেয়েছে, ওরা তনয়াদিকে পুরো নিজের মেয়ের মতো আগলে রেখেছে। এমন হয় না, বাবারা যদি কাজ থেকে বাড়িতে ফেরে তখন দেখবেন, হয়তো আপনাদের ক্ষেত্রেও হয়ে থাকবে, কোনো না কোনো একটা ছোট্ট হলেও কিছু জিনিস নিয়ে বাচ্চাদের জন্য বাড়িতে আসে আসে তো। তা এই তনয়াদির ক্ষেত্রে তনয়াদির শ্বশুর ছিলেন ঠিক সেরকম। তিনি যদি ইভিনিং ওয়ার্কে যেতেন, তনয়াদির জন্য কোনো না কোনো জিনিস হাতে করে নিয়ে আসবেন। তনয়াদি বলছে, যদি এমনও দিন গেছে হয়তো কিছু তেমন মনে হয়নি, কি নিয়ে যাবে, সবই হয়তো রয়েছে। একটা ছোট ক্যাডবেরি হলেও তনয়াদির জন্য তিনি এনেছেন, এতটাই ভালোবাসতেন তনয়াদিকে। তা এই মানুষটা যখন অসুস্থ হয় একদিন, না এর মাঝখানে না একটা ঘটনা ঘটেছে। সেই সময় তনয়াদি এবং বিবেকদা দুজনে মিলে মন্দারমণি ঘুরতে গেছিল। আর হঠাৎ ওরা খবর পায় যে বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায়। যখন খবর পায় তখন তো পরিমরি করে কোনো রকম ওরা ওখান থেকে বাস ধরে তাড়াহুড়ো করে ওরা কলকাতাতে আসে। তার আগে তো এখানে যখন অ্যাক্সিডেন্ট হয়, পাড়ার লোক যারা ছিল তারা ধরে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে। এবার ওরা এসে জানতে পারে যে কাকুর প্রচণ্ড কোমরে চোট পেয়েছে এবং তার ফলে তার কিন্তু কোমরের হাড় অলরেডি ভেঙে গেছে। এবার কাকুর বয়সও হয়েছিল অনেকটা, আর তার মধ্যে এই যে কোমরে হাড় ভেঙে যাওয়া, এটা কিন্তু খুব বাজে একটা পরিণতি হয়। এরপরে আস্তে আস্তে তিনি সুস্থ হন ঠিকই, কিন্তু কোমরে হাড় যে ভেঙে গেছে, যতই চিকিৎসা হোক না কেন সেই জোরটা কিন্তু ছিল না। অনেক দেরি করে কাকুকে ধরে ধরে আস্তে আস্তে বাথরুমে নিয়ে যাওয়ানো হতো বা স্নানে নিয়ে যাওয়ানো হতো। উনি না হলে ওই শুয়েই থাকতেন বা কোনো রকম আস্তে করে ওনাকে বসানো হতো, বসে থাকতেন। কিন্তু ওই যে হাঁটা চলা করা, বাইরে বেরিয়ে আগের মতো ঘুরে বেড়ানো, এই জিনিসগুলো কিন্তু কাকুর মধ্যে ছিল না। এরপর কাকু না যত অসুস্থ হতে থাকে, তত তনয়াদিকে যেন আরো বেশি করে আঁকড়ে ধরতে চায়। মানে বিবেকদা তো ছিল, এদিকে বিবেকদার মাও ছিল, কিন্তু তনয়াদির ওপর ওনার এত একটা মায়া জন্মে গেছিল, তিনি তনয়াদি ছাড়া কাউকে চিনতেন না। আস্তে আস্তে তার চোখগুলো
নষ্ট হয়ে যেতে থাকে, নার্ভের প্রবলেম শুরু হয়। একটা অসুখ হয়েছে কিন্তু তার পর আরও একাধিক অসুখ এসে যেন তার শরীরকে গ্রাস করে। এরপর তনয়াদি বলে যখন ও হয়তো বাপের বাড়িতে যেত, একটা বেলার জন্যই হয়তো বাপের বাড়িতে গেল, তিনি পাগল করে দিতেন। কখন আসবি বাড়িতে, আমি একা রয়েছি, তুই গেলে কি মামুনি আমায় ভালো লাগে বলতো। মানে তনয়াদিকে কিন্তু উনি মামুনি বলে ডাকতেন। তা উনি ওরম পাগল করে দিতেন যে তুই তাড়াতাড়ি চলে আয়, তোকে ছাড়া আমার ভালো লাগছে না, তুই আসলে তবে খাবো। তা এত এরম করতেন বলে তনয়াদি বাড়িতে কম, মানে শ্বশুর বাড়ি যেন ওর খুব আপন একটা জায়গা এরম তৈরি হয়ে গেছিল। তনয়াদিও ওই জন্য বাপের বাড়িতে গেলে আগে থেকেই মাকে বলে দিত যে আমি এই বেলাতেই এসেছি, আমি কিন্তু বিকেল হলেই আমি বাড়ি চলে যাব, আমাকে কিন্তু কেউ আটকাবে না। আর বাড়ির লোকেরাও জানতো যে তনয়াদিকে তার শ্বশুর কতটা ভালোবাসে, আর সে বেচারি তনয়াদি গেলে তবে খাবে, এরম একটা ব্যাপার। সকালবেলা যদিও কোনো রকম খেয়ে নিল, কিন্তু রাতের খাবার তনয়াদির হাতে ছাড়া খাবে না, এমনকি নিজের স্ত্রীর হাতেও তিনি খেতেন না, এরম একটা হয়ে গেছিল। এবার লোক তো ছিল তাকে সারাদিনে দেখাশোনার জন্য, কিন্তু থেকে সেই তনয়াদিকে ডাক পড়তো। আর এখানে না বোঝার সুবিধার জন্য আমি বলে দিই তনয়াদিদের বাড়িটা ঠিক কিরকম ছিল। মানে প্রথমে বাড়িতে ঢোকার মুহূর্তে প্রথমে বড় একটা গেট পড়ে। এবার সেই গেটটা থেকে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে ওখানে ছোট্ট একটা বাগান মতো রয়েছে, একটা বড় কাঠের দরজা। এবার সেই কাঠের দরজা থেকে ঢুকে গেলাম, 4টে সিঁড়ি রয়েছে। এবার 4টে সিঁড়ি পার হয়ে যখন ওপরে ওঠা হলো, প্রথমেই হচ্ছে তনয়াদিদের ঘর। এরপর তনয়াদিদের ঘরের পাশের ঘরটা হচ্ছে ওর শ্বশুর শাশুড়ির ঘর। আর এই যে সামনের জায়গাটা, পুরো জায়গাটা একটা বড় করিডোর মতো রয়েছে। আর এই করিডোরের এই যে দিকটা ওর শ্বশুর শাশুড়ির ঘর, ঠিক তার অপোজিটে একটা ঘর রয়েছে। সেই অপোজিটের ঘরটাতে ওর শ্বশুরকে রাখা হয়েছিল, কারণ শাশুড়িও অসুস্থ ছিলেন আর শ্বশুরও অসুস্থ। দুজনকে একসাথে ওরম একটা ঘরেতে রাখলে পারে খুব অসুবিধা। আর সারা রাত্রি শ্বশুর ব্যথায় কষ্ট পেতেন, উনি উঠতে বসতে পারতেন না, চোখের একটা যেহেতু দেখতে পেতেন না, ওনাকে ধরে ধরে বাথরুমে নিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকতো। এইসবের জন্য কিন্তু ওনাকে আলাদা ঘরে শিফট করে দেওয়া হয়। এবার ওই ঘরটা হলো, আর এই দিকটা তাহলে শ্বশুরের ঘর, আর এই পাশটা হচ্ছে ওনার শাশুড়ির ঘর। আর এই মাঝখান থেকে বড় একটা করিডোর চলে গেছে। এবার ওই করিডোরের ওই পাশটায়, মানে এই ঘরের একদম সামনাসামনি থেকে একটু দূরে গেলে পারে ওখানটা একটা ওদের রান্নার জায়গা রয়েছে, রান্নাঘর। আর রান্নাঘরের পাশেই রয়েছে বাথরুম। তনয়াদির যে শ্বশুর ছিলেন উনি কিন্তু বারবার মানে তনয়াদিকে বলতো যে দেখবি আমি মারা গেলে না আমি তোর কাছেই ফিরে আসবো। এবার তনয়াদি খুব রেগে যেত এই কথাটা শুনে, বলতো তোমাকে কি বাবা ইচ্ছা করে না তুমি সুস্থ হয়ে যাবে, তুমি কেন এইসব কথা বলো বলো তো, আমরা ভেবে পাই না, এইরকম কথা বলার কোনো মানে হয়। তনয়াদি খুব রেগে যেত এই কথা শুনে। তা কাকু আস্তে আস্তে হাসতেন আর বলতেন দেখ আমার কখন মৃত্যু হবে আমিও তো জানি না, কিন্তু ভগবান করুক আমি যেন তোর কাছেই ফিরে আসি, এরম বারবার বলতো। আস্তে আস্তে ওনার তো বসা একেবারে বারণ হয়ে গেল, পুরো বিছানা সজ্জা নিয়ে নিলেন উনি। এদিকে চোখেও দেখতে কম পেতেন, একটা সময় পর চোখেরও এমন প্রবলেম শুরু হলো যে তিনি আর চোখে দেখতেই পান না, পুরো ব্লাইন্ড হয়ে গেছেন। তখন ওই হাতড়ে হাতড়ে কোনো জিনিস নেবার হলে হয়তো ওই লোকটা মানে যে রাত্রিবেলা থাকতো তাকে বলতো, বা যে দিনের বেলা থাকতো যে মাসি তাকে বলতো এটা দাও ওটা দাও, তারাই ধরে ধরে বাথরুমে নিয়ে যেত, তনয়াদি এসে খাওয়াতো, এইরকম করেই তাদের দিন চলছিল। এবার একদিন তনয়াদি যখন তার শ্বশুরকে খাওয়াতে গেছে, হঠাৎ করে তার শ্বশুর তাকে বলছে, মামনি তুই আমার একার জন্য খাবার এনেছিস, এই তো আমার বাবা মা দাঁড়িয়ে আছে, তা ওদের জন্য তুই খাবার আনবি না, ওদের জন্য খাবার নিয়ে আয়। এবার এই কথাটা শুনে না তনয়াদি রীতিমতো ভয় পেয়ে গেছে, যে কি বলছো, কোথায় তোমার বাবা মা দাঁড়িয়ে আছে? বলছে কেন, তোর পিছনে তো আমার বাবা মা দাঁড়িয়ে রয়েছে, তুই দেখতে পাচ্ছিস না, ওদের প্রণাম করেছিস, ওদের প্রণাম কর, ওদের জন্য খাবার নিয়ে আয়। তা এই কথা শুনে তনয়াদি বলছে আমার প্রথমেই এতটা ভয় লেগে গেছে, আমি লাস্টে বাধ্য হয়ে বললাম হ্যাঁ বাবা আমি প্রণাম করেছি, আর ওনাদের আমি বাইরে গিয়ে খেতে দিচ্ছি, তোমার ঘরে তো এখানে তোমার খাবারটা এনেছি, আমি ওই বাইরেতে খাবার ওনাদের ব্যবস্থা করেছি, ওখানে গিয়ে ওনাদের খেতে দেব। এই বলে সেদিনকে তনয়াদি কোনো রকম ওনার শ্বশুরকে খাইয়ে উনি বেরিয়ে আসে। এবার বেরিয়ে এসেই বিবেকদাকে সাথে সাথে ফোন করেছে, ফোন করে বলছে জানো বাবা না এরাম এরাম বলছে। তা বিবেকদা শুনে খুব ক্যাজুয়ালি ব্যাপারটা নিয়েছে, বলছে আরে না না হয়তো বাবার কোনো সোডিয়াম পটাশিয়াম নেমে গেছে, বাবা হয়তো তাই ভুল বকছে, তুমি ওসব নিয়ে চিন্তা করো না। তা সেদিনকে তনয়াদি আর কিছু বলেনি। পরের দিন আবার যখন দুপুরবেলা খাওয়াতে গেছে, তখন ওর
সাথে সাথে তার শ্বশুর বলছে, এই মামুনি, এই দেখ আমার বাবা মা আছে ওখানে, মামা মামি এসে দাঁড়িয়ে রয়েছে, তুই দেখেছিস? তুই একটু ওদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করিস, কালকে ওদের খাইয়েছিলিস তো আমার বাবা মাকে, আজকে কিন্তু আরো দুটো লোক বেশি আছে, একটু বেশি করে খাবার ব্যবস্থা রেখেছিস তো? এই কথাটা শুনে তনয়াদি বলছে, আমি না জাস্ট আমার মনে হচ্ছে আমি এক্ষুনি এই ঘর ছেড়ে পালাই। আর সাথে সাথে ও তখন তনয়াদি জিজ্ঞেস করছে, কোথায় দাঁড়িয়ে আছে তোমার মামা মামি? তা বলছে, এই তো আমার মাথার কাছে দেখ না, দাঁড়িয়ে রয়েছে আমার মামা মামি, আমি বলছি ওদের ও তোর সাথে চলে যাবে কি ওখানে খেয়ে নেবে, মামা তুমি যেও, ওই মামুনি তোমাদের খেতে দেবে, তোমরা যাও, আর ভেলা করো না, ওর সাথে গিয়ে খেয়ে নাও। তনয়াদি বলছে, আমি না জাস্ট কোনো রকম খাবারটা খাইয়ে আমি বাইরে মানে ওনার ঘরের বাইরে চলে আসি, এসে দৌড়ে ওনার শাশুড়ির কাছে গেছে, গিয়ে বলছে এইসব কথা। তা ওনার শাশুড়ি শুনেই না কেঁদে ফেলেছে, বলছে, এই কথাগুলো না ভালো না জানো তো মামুনি, এই কথাগুলো না যখন বলে না তার কাছে সময় খুব একটা বেশি থাকে না। তখন তনয়াদি বলছে, মা আমিও না এই কথাটা জানতাম, মা আমিও শুনেছি, তুমি চিন্তা করো না, বাবা মনে হয় এমনি ভুল টুল বকছে, তোমার ছেলে তো বললো হয়তো পটাশিয়াম সোডিয়ামের প্রবলেম হয়েছে তাই হয়তো এরকম ভুল বকছে, না না বাবা ঠিক হয়ে যাবে, তুমি ওই নিয়ে চিন্তা করো না। এবার তনয়াদির সাথে সাথে একে ফোন করে, ওনার হাজবেন্ড বিবেকদাকে ফোন করে, বিবেকদাকে ফোন করে না এই মামা মামির ঘটনাটাও বলে। তা বিবেকদা বলে, দাঁড়াও আমি দেখছি কি করা যায়। এবার উনি যখন কথা বলছিলেন ওনার পাশে ওনার এক কলিগ বসেছিল, তখন বিবেকদাকে বলছে, কি হয়েছে রে? তা বিবেকদা তখন এরম বলেছে যে আগের দিনকে বাবা বলেছে তার বাবা মা এসে দাঁড়িয়ে রয়েছে, তারপরের দিনকে মানে সেদিনকে আর কি বলছে যে তার মামা মামিও এসে দাঁড়িয়ে রয়েছে। তার সেই কলিগও কিন্তু এই একই কথা বলে, সে সেও কিন্তু মানে এদিকে যে শঙ্কাটা করছিল তনয়া আর তনয়ার শাশুড়ি, বিবেকদাকে কিন্তু ওই লোকটিও একই কথা বলে। তা বিবেকদা শুনে না খুব খারাপ লাগে কথাটা, বিবেকদা বলে, তো তোমরা কি সব বলো না, তোমাদের মাথা খারাপ হয়েছে, ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে, ওসব আমি ভাবি না, আমি জানি সোডিয়াম পটাশিয়ামের কোনো একটা প্রবলেম হয়েছে সেই জন্য এইসব দেখছো, সব বাজে কথা বলো না। তা সেই ভদ্রলোক আর কিছু বলেনি। এবার বাড়িতে এসেছে বিবেকদা, এসে আবার এই কথা তনয়াদি শাশুড়িকে মানে বিবেকদা নিজের মাকে বলছে, জানো তোমরা এইসব কথা বলছো, আর ওইদিকে আমার ওই কলিগ সেও তোমাদের কথা শুনে সেও এরকম উলটপালট কথা বলছে, এসব আবার হয় নাকি? তা এইদিকে তনয়াদির শাশুড়ি কেউ বিবেকদাকে আর কোনো কথা বলেনি। পরের দিন ভোরবেলা হঠাৎ করেই একটা মানে তনয়াদি শুয়ে আছে, বলছে মনে হলো একটা কালো বিড়াল, কুচকুচে কালো বিড়াল যেন আমার পুরো হাতের মধ্যে আঁচড়ে দিয়ে চলে গেল ভোরবেলা। আর ওই স্বপ্নটা দেখে না আমি ধড়পড় করে উঠেছি। এবার আমি বলছি, জানো আমি না একটা কি বিচ্ছিরি স্বপ্ন দেখলাম। তা তখন বিবেকদা বলছে, কি দেখেছো? তা তখন বলছে, একটা না কালো বিড়াল, মিশমিশে কালো, আর চোখটা যেন না লাল ঢকঢক করছে, সে কোথা থেকে দৌড়ে আমার গায়ের কাছে ঝাঁপিয়ে পড়লো, আর আমার হাতটা না মনে হলো যেন খামচে দিয়ে চলে গেল। তা বিবেকদা তখন বলছে, তা স্বপ্ন দেখে ওলট পালট বকছে, এই ভোরবেলা শুয়ে পড়ো। তা তনয়াদি বলছে, আমি না হঠাৎ দেখছি আমার না হাতটা না সত্যিই যেন জ্বালা করছে। এবার লাইটটা জ্বালিয়ে দেখছি সত্যি আমার হাতে না এরকম একটা পুরো সরু নোকের মানে নোকও না, একদম সরু একটা চিড়ে দেওয়ার দাগ, মানে কুকুর না, বিড়াল ছিঁড়লে পারে, বিড়ালের নখগুলো তো খুব সরু সরু হয়, তা বিড়াল ছিঁড়লে পারে যেমন বিড়ালের হাতের মানে নোকেতে ছিঁড়লে যেমন হয়, ঠিক ওরকম নোকে একটা চিড়ের দাগ। আমি না রীতিমতো ভয় পেয়ে গেছি, গিয়ে আমি বলছি চলো তো একবার বাবার ঘরেতে গিয়ে দেখি। বলে যখন বাবার ঘরেতে এসেছি, এসে দেখছি যে মানে তনয়াদি বলছি, বাবার ঘরেতে যখন এসেছি এসে দেখছি যে মাসি রাত্রে রয়েছে, সে তো এক পাশে শুয়ে রয়েছে। তা আমি বলছি, মাসি একটু লাইটটা জ্বালালাম, বলে যখন লাইটটা জ্বালিয়েছি বাবার মুখের কাছে গিয়ে দেখছি বাবা মারা গেছে। মানে এই জিনিসটা যখন দেখেছি না আমি মানে ভয়তে ওখানে আমার আর কোনো কথা বলার জায়গা নেই। বিবেক তো হাউ হাউ করে কেঁদে উঠেছে, সাথে সাথে মা শুনতে পেয়ে মাও আস্তে আস্তে বাইরে বেরিয়ে এসেছে। এসে তখন বাড়িতে যেটা হয়, একজন মানুষ মারা গেছে, কান্নাকাটি, পাড়া প্রতিবেশী সবাইকে জানানো হয়েছে, কাছে যারা রিলেটিভ ছিল তাদের সবাইকে জানানো হয়েছে, সবাই এসেছে, এসে আস্তে আস্তে সৎকার্যের ব্যবস্থা করা হয়েছে, করতে করতে মোটামুটি সেদিন তো সারাদিন এরমভাবে কেটে গেল। সেদিনকে কোনো প্রবলেম হয়নি।
এরপর আস্তে আস্তে বেশ কিছুদিন ধরে যখন ওই কাক বলি দেওয়া হয় না, সকালবেলা যখন স্নান করে খাবার দিতে যায়, তা কাক বলি যখন দিতে যেত, বিবেকদা বলছে প্রত্যেক দিন এমন একটা কাক এসে দাঁড়িয়ে থাকতো দূরে, কাকটা না শটটা পুরো বিকট, মানে কাকের যে নর্মাল সাউন্ড হয় না ঠিক সেরকম না, মানে কাকটা ডাকতো, তনয়াদি বলছে খুব কষ্ট করে ডাকতো, সেরকম একটা ডাকের শব্দ যেন তারা শুনতে পেত। তনয়াদি আর বিবেকদা দুজনে একসাথে তো যেত খাবারটা দিতে। তনয়াদি বলতো যে আমি না ভয়তে বিবেককে একা ছাড়তাম না, আমি বলতাম তোমার সাথে আমিও যাব, চলো পুকুর পাড়ে, বলে ওখানে কোনো রকম খাবার দিয়ে দুজনে মিলে চলে আসতো। এরপরে আস্তে আস্তে শ্রাদ্ধ শান্তির কাজও হয়ে যায়। এরপরে অনেকটা দিন কিন্তু বাড়িতে আর কোনো একটা শোক রয়েছে, কিন্তু শ্রাদ্ধ শান্তির কাজ মিটে যাওয়ার পরে বাড়িতে হয় না ওই যে একটা একটা গুমোট যে ব্যাপারটা থাকে সেটা অনেকটা লাইট হয়ে যায়, সেরম হয়ে গেছে। কিন্তু এর ঠিক 2 মাস 3 মাস পর থেকে অদ্ভুত কিছু ব্যাপার শুরু হয়। ওরা প্রায় সময় শুনতে পায় ছাদের ওপর কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছে, রীতিমতো তার পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। এই শব্দ কিন্তু শুধুমাত্র যে তনয়াদি একা শুনতো তা না, বিবেকদাও এই শব্দ শুনতে পেত। এমনকি রাতের বেলার এই শব্দ কিন্তু তনয়াদির শাশুড়ি যিনি ছিলেন তিনিও এই শব্দ শুনতে পেতেন। এরপর বাড়ির যে কাজের লোকরা ছিল না, তারা বলতো যে তারা হয়তো রান্না করছে, হঠাৎ করে মনে হলো কেউ যেন ওর পাশ থেকে সোজা চলে গেল, গিয়ে ওর শ্বশুর যে ঘরেতে থাকতো সেই ঘরেতে ঢুকে গেল। এটা কিন্তু একটা কাজের লোক না, ওদের বাড়িতে ওই যে মাসির, মানে যে মাসি আর কি দেখাশোনা করতো শাশুড়িকে, সেও এই একই কথা বলে। যে কাজের লোকটা ঘরের কাজ করতো সেও এই একই কথা বলে। রান্নার লোক যে ছিল সেও কিন্তু এই একই কথা বলে। মানে তিনজনেই কিন্তু একই কথা বলে যে মাঝে মধ্যেই মনে হয় বৌদি তোমাদের ঘরের ভেতর না কেউ যেন হাঁটা চলা করছে, কখনো মনে হয় কেউ যেন ওই ঘরের মধ্যে, মানে বাইরে থেকে এসে কোথাও গটগট করে চলে গেল ঘরের মধ্যে, জাস্ট একটা ছায়া দেখতে পেলাম, ছায়াটা জাস্ট পাশ থেকে বেরিয়ে গেল। এটা কিন্তু ওদের বাড়িতে প্রায় হতে থাকে। এবার তনয়াদি বলছে তনয়াদির সাথে একদিন একটা অদ্ভুত ইনসিডেন্ট হয়। তনয়াদি রাস্তা দিয়ে যাচ্ছে, বাজার গেছিল না কোনো একটা কাজে গেছিল, এবার যখন ফিরছে ওর গায়ের পাশ থেকে একটা বড় গাড়ি এত স্পিডে চলে এসেছে না, আর একটু হলেই ওর ধাক্কা লাগতো আর পুরো ওর পা না হলে গাড়ির চাকার তলায় যেত, না হলে ওর হাত ভাঙতো, এত স্পিডে গাড়িটা টার্ন নিয়ে ওর কাছে চলে এসেছে। কিন্তু সেই মুহূর্তেই ওকে না কেউ পিছন থেকে এমনভাবে ঠেলে দিল, ও পুরো দেয়ালে গিয়ে পড়লো, আর দেয়ালে যখন পড়লো না, দেয়ালে হাতের এখানটা জাস্ট ছড়ে গেছে, কিন্তু ওই ছড়ে যাওয়ার থেকে অনেক মারাত্মক হতে পারতো যদি গাড়িটা ওর পায়ের ওপর দিয়ে চলে যেত। কিন্তু কে ওকে পিছন দিয়ে ঠেললো ও কাউকে দেখতে পেল না। ও যখন দেখলো যে গাড়িটা আসছে আরো, মানে পিছন দিয়ে কেউ সজোরে ধাক্কা মেরেছে, মানে হয় না আস্তে করে ধাক্কা মেরেছে তা না, ও কিন্তু বুঝতে পারলো কেউ যেন জোরে ওকে এমন ধাক্কা মেরেছে, ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আর ও পড়ে গিয়ে ও যখন পিছনে তাকিয়েছে দেখছে দূর দূরান্ত পর্যন্ত কেউ নেই। এই ঘটনাটা কিন্তু তনয়াদি প্রচন্ড ভয় পেয়েছিল। ও তারপর থেকে প্রায় সময় বলতো হয়তো সিঁড়ি দিয়ে ছাদে উঠছে, মনে হতো ওর পিছন পিছন কেউ ছাদে উঠছে, কিংবা ও যদি সিঁড়ি দিয়ে নিচে নামছে মনে হতো সিঁড়ির ওই ওপরে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। এটা কিন্তু বারবার ও ফিল করতে থাকে। এবার তনয়াদি এই কথাগুলো কিন্তু বিবেকদাকে জানায়, বাড়ির সবাইকে এই কথাগুলো জানায়। এবার বিবেকদা তখন ওদের যে কুলপুরোহিত আছে তাকে গিয়ে এই কথাগুলো বলে। তা ওদের কুলপুরোহিত সব কিছু শুনে বলে আসলে আমার যা মনে হচ্ছে তোমার বাবা কিন্তু তোমাদের বাড়িতে না রয়েছে, ওনার আত্মার শান্তি হয়নি। আর এই যে 1 বছর সময় আছে না, এটা না খুব সাবধানে তোমাদের থাকতে হবে। এই 1 বছর কেটে গেলে হয়তো দেখবে তোমাদের এই প্রবলেমগুলো আস্তে আস্তে একদম চলে গেছে। ওনার আত্মার শান্তি পায়নি, এমনিতেই তোমার বউকে ও প্রচণ্ড ভালোবাসতো, তারপরে তোমাদের একটা টান রয়েছে, ওপরে ওদের 2তলা হচ্ছিল, সেই 2তলার মানে একটা নতুন ঘর হবে সেটাও নিজের শ্বশুর দাঁড়িয়ে থেকে করাচ্ছিল। যবে থেকে ওর শ্বশুর অসুস্থ হয় সেই ঘরটা হওয়াও বন্ধ হয়ে গেছে, তা সেটা ওর একটা আক্ষেপ রয়ে গেছে। এই সব কিছু মিলিয়ে ও হয়তো এখান থেকে এখনো যেতে পারেনি। তা দেখো তোমার বাবার মানে শান্তি হবে যখন দেখবে 1 বছর হয়ে গেছে, তোমরা এই 1 বছর অন্তত একটু সাবধানে থেকো। আর তোমাদের মনে হয় না উনি কোনো ক্ষতি করবেন, যদি ক্ষতি করার হতো এতদিনে কিন্তু তোমাদের অনেক ক্ষতি হতো। আর তোমার এই যে বলছো তনয়াকে ওরমায় ঠেলে দিয়েছে কেউ,
তা ও তো বাঁচালো, তার মানে বুঝতেই পারছো তো উনি কোনো ক্ষতি করার জন্য কিন্তু তোমাদের এখানে নেই। আর তুমি চিন্তা করো না, 1 বছর হয়ে যাক, এই যে কাল অসুচটা রয়েছে, এই 1 বছরে এই বাৎসরিকটা কেটে যাবে, দেখবে আস্তে আস্তে সবকিছু নর্মাল হয়ে গেছে। বিশ্বাস করবে না, তনয়াদি বলছে যখন 10 মাস হঠাৎ করে তনয়াদি দেখলো যে মানে বুঝতে পারলো ও কনসিভ করেছে। যখন থেকে ও বুঝতে পারলো ও কনসিভ করেছে, বাড়ির সবাই জানতে পারলো যে কনসিভ হয়েছে, মানে কনসিভ করেছে ও, তারপর থেকে বাড়িতে এই যে যে উৎপাতগুলো হচ্ছিল, এই যে হঠাৎ করে মনে হচ্ছে কেউ ছাদে দাঁড়িয়ে রয়েছে, ছাদে মাঝে মধ্যেই পায়ের শব্দ শোনা যেত, এই যে কাজের লোকেরা রয়েছে তারা মাঝে মধ্যে ফিল করতো একটা ঘরে থেকে আর একটা ঘরে কেউ যেন চলে গেল, কারণ ছায়া দেখা যাচ্ছে। এই সব ঘটনাগুলো না অদ্ভুতভাবে কিন্তু বন্ধ হয়ে গেল। আর একটা ঘটনাও কিন্তু এই 10 মাসে যখন মানে হয়েছে, আর এই তনয়াদি যখন প্রেগনেন্ট হয়েছে তারপর থেকে কিন্তু আর একটা দিনের জন্য একটা কোনো ঘটনা ঘটেনি। আর তনয়াদি বলছে যখন ওর বাবু হয়, মানে বাচ্চাটির নাম বাবু, বাচ্চাটির এখন 5 বছর বয়স, তা বলছে ওর হাঁটা চলা, ওর কথা বলার ধরন, ওকে দেখতে পুরো হুবহু যেন ওর শ্বশুরের মতো। এবার সত্যি ওর শ্বশুরই এসেছেন কিনা ভগবানই জানেন, কিন্তু এইটা সত্যি যে ও যখন থেকে কনসিভ করছে তখন থেকে কিন্তু আর একটা বারের জন্য এইসব কোনো প্রবলেম হয়নি। ও হ্যাঁ, তার আগে না যখন ও কনসিভ করে, যখন তার আগে আগে বেশ কিছুদিন আগে থেকে না ও খুব স্বপ্ন দেখতো ওর শ্বশুরের। আর ও শ্বশুর খালি বলতো, উম, আমি আসলে পারে আমাকে নিবি তো তোরা, আমি আসলে আমাকে তোরা রাখবি তো, খালি এই স্বপ্ন দেখতো। আর যবে থেকে ওর কনসিভ করে না, তারপর থেকে বলে একটা দিনও ওই স্বপ্ন সে দেখেনি। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে লাইক করতে পারেন, চাইলে কমেন্ট করতে পারেন। আশা করি আমার সকল শ্রোতা বন্ধুরা সবাই খুব ভালো আছেন। আর আপনাদের জানা যদি এমন কোনো ঘটনা থাকে আমার সাথে শেয়ার করতে পারেন। ডিসক্রিপশন সেকশনে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে। আশা করি আপনারা সবাই ভগবানের আশীর্বাদে খুব ভালো থাকবেন। আজকের মতো বিদায়।